ইরানের দফায় দফায় মিসাইল হামলায় বড় ক্ষয়ক্ষতি ইসরায়েলে। আতঙ্কে খাবার ও পানি মজুদের হিড়িক, বাসিন্দারা আশ্রয় খুঁজছে বাংকারে। আনন্দ মিছিল তেহরানবাসীর। ডক্টর ইউনূস তারেক রহমান বৈঠকে অনিশ্চয়তা কেটেছে দাবি বিএনপির। জিম্মি করে দাবি আদায়ে নতুন সংকটের শঙ্কা এনসিপির। এই ধরনের একটা বৈঠকের পরে যে সৌহার্দ্য, যে আন্তরিকতা আমরা দেখেছি, অবশ্যই সে অনিশ্চয়তার কালো মেঘের কথা আপনি বলছেন সেটা কেটে গিয়েছে। দলীয় একটা দাবিকে আদায় করে নিচ্ছে সরকারের কাছ থেকে। এটাকে যদি বলা হয় যে জাতির কালো মেঘ দূর হয়েছে, সেটাতে আমরা একমত হব না। নির্বাচনের নিরাপত্তায় সর্বাত্মক প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনী, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। অমানবিক পুশিন ঠিক নয়, অবৈধ বিদেশিদের ফেরত পাঠাবে বাংলাদেশ। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজটে দুর্ভোগ চরমে। ঢাকায় ফিরতেও ট্রেনের ছাদে যাত্রীরা। ভোলায় লঞ্চ সংকটে ঘাটে দীর্ঘ অপেক্ষা। এবং জ্যৈষ্ঠের শেষ দিনের বৃষ্টিতে মিলল বর্ষার প্রতিশ্রুতি। ভ্যাপসা গরম না কমলেও এডিস বিস্তারের শঙ্কা। জোয়ার বৃষ্টির পানিতে ডেঙ্গুর হটস্পট বরগুনা। স্বাগত এখন দুপুরে পুরো আয়োজন জুড়ের সঙ্গে আছি আমরা দুজন। আমি সুমাই রাত্রি এবং আমি নাইম আবির। শুক্রবার থেকে ইসরায়েলকে লক্ষ্য করে 1.5 শতাধিক মিসাইল ছুড়েছে ইরান। 3টি বিমান ঘাঁটি ক্ষতিগ্রস্তের পাশাপাশি এতে প্রাণ হারিয়েছেন কমপক্ষে 4 ইসরায়েলি। প্রাণে বাঁচতে রাতে 5 বার স্থান পরিবর্তন করেছেন ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত। পাল্টা প্রতিক্রিয়ায় তেহরানকে লক্ষ্য করে গোলা ছুড়েছে তেল আবিব। সংঘাত শুরুর পর এ পর্যন্ত ইরানে 20 শীর্ষ সামরিক কর্মকর্তা সহ নিহত অন্তত 78 জন। এমন পরিস্থিতিতে দুই পক্ষের সরকার প্রধানের সঙ্গে ফোন আলাপে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট। বিস্তারিত জানাবেন নাফি আরমান মনু। পরপর 5 দফা হামলায় কাঁপল ইসরায়েল। শুক্রবার থেকে তেহরানের একের পর এক হামলার লক্ষ্যবস্তু ইহুদি ভূখণ্ড। 3টি ইসরায়েলি বিমান ঘাঁটি নেভাটিম, ওভডা ও তেল নফে মিসাইল আঘাত হানার কথা জানিয়েছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার শীর্ষ উপদেষ্টা। এর আগে তেল আবিবের রাতের আকাশে দেখা যায় এমন আলোর ঝলকানি। ইহুদি ভূখণ্ডের দিকে ধেয়ে আসে তেহরানের 1.5 শতাধিক মিসাইল। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কয়েকটি প্রতিহত করতে সক্ষম হলেও বেশিরভাগই আঘাত হেনেছে লক্ষ্যবস্তুতে। রাতে 5 বার স্থান পরিবর্তন করেছেন ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত। এক্স বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন রাষ্ট্রদূত মাইক হাকাবি। অপারেশন রাইজিং লায়নের 24 ঘন্টা না পেরোতেই অপারেশন ট্রু প্রমিস 3 পরিচালনা করে ইরান। শনিবারের মধ্যে 3 দফা হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বেশ কয়েকটি এলাকা। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা রামাত গান। বেসামরিক স্থাপনা ও যানবাহন নিমিষেই পরিণত হয় কংক্রিট ইস্পাতের জঞ্জালে। আহতদের নিয়ে একের পর এক অ্যাম্বুলেন্স ছুটে যায় হাসপাতালে। অ্যাম্বুলেন্স ও সাইরেনের শব্দে ইসরায়েল জুড়ে তৈরি হয় ভীতিকর পরিবেশ। ধ্বংসস্তূপের দৃশ্য দেখে সামরিক বাহিনীর সমর্থনে রাস্তায় উল্লাস প্রকাশে নেমে আসে ইরানের সাধারণ মানুষ। এ সময় হাতে শোভা পায় ইরান ও আইআরজিসির পতাকা। উল্লাসের সময় স্মরণ করা হয় শুক্রবারের হামলায় নিহত ইরানি পরমাণু বিজ্ঞানী ও সামরিক কর্মকর্তাদের। যদিও ইরানের হামলার জবাবে রাতেই পাল্টা জবাব দেয় ইসরায়েল। এ সময় মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে আগুনের কুণ্ডলী দেখা গেছে। বিস্ফোরণের শব্দ শোনা গেছে রাজধানী তেহরানে। রাতের হামলায় 2টি ইসরায়েলি F-35 যুদ্ধবিমান ভূপাতিতের দাবি করেছে আইআরজিসি। এর আগে ইরানি জনগণের উদ্দেশ্যে এক বার্তায় ইসরায়েলি প্রধানমন্ত্রী জানান, অপারেশন রাইজিং লায়ন অব্যাহত থাকবে, যা তেহরানের পারমাণবিক ও মিসাইল সক্ষমতা ধ্বংসে ব্যবহার করা হবে। ইরানিদের স্বাধীনতার আকাঙ্ক্ষাকে ইসরায়েল সমর্থন করবে বলেও উল্লেখ করেন তিনি। অন্যদিকে ইসরায়েলের হামলায় নাতানজের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র ধ্বংস হয়েছে বলে নিশ্চিত করেছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা।
উত্তপ্ত পরিস্থিতি প্রশমনে কূটনীতির হাত বাড়িয়েছেন ভ্লাদিমির পুতিন। শুক্রবারের ইসরায়েলি হামলার নিন্দা প্রকাশ করেন তিনি। পাশাপাশি ইসরায়েল ও ইরানের সরকার প্রধানের সঙ্গে ফোনালাপে দুপক্ষকেই মধ্যস্থতার প্রস্তাব দেন পুতিন। ক্রেমলিনের বরাতে এ সম্পর্কিত প্রতিবেদন প্রকাশ করেছে আনাদুলু এজেন্সি। এদিকে সংঘাত নিয়ে বিশেষ সেশন আহ্বান করে জাতিসংঘ। এ সময় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কূটনীতির আড়ালে ছুরিকাঘাতের অভিযোগ তোলে ইরান, যদিও তা অস্বীকার করে ওয়াশিংটন। বিপরীতে জাতীয় সুরক্ষার জন্য হামলার যৌক্তিকতা তুলে ধরে তেল আবিব। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব। ইরানের পাল্টা হামলায় ভীত হয়ে পড়েছেন ইসরায়েলি বাসিন্দারা। জেরুজালেম সহ আশপাশের এলাকায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক। আবারও ইরান ইসরায়েলে হামলা চালাতে পারে এমন আশঙ্কায় খাবার ও পানি মজুত করে রাখছেন ইসরায়েলিরা। বিভিন্ন সুপারমার্কেটগুলোতেও দেখা দিয়েছে পণ্য সংকট। বিস্তারিত থাকছে উজ্জ্বল হাফিজের প্রতিবেদনে। হামলা পাল্টা হামলায় উত্তেজনা তুঙ্গে ইরান ইসরায়েল সম্পর্ক। তেহরানে হামলার পর পাল্টা প্রতিক্রিয়ায় ইসরায়েলের শতাধিক মিসাইল ছুড়েছে ইরান। এতে ক্ষতিগ্রস্ত হয় তেল আবিবের বিভিন্ন স্থাপনা। দুপক্ষের এমন সংঘাতে ভীত হয়ে পড়েছেন ইসরায়েলি বাসিন্দারা। জেরুজালেম ও আশেপাশের এলাকায় ইরানের মিসাইল হামলায় আতঙ্কিত হয়ে অনেকেই ছুটে যান বাংকারে। আগামীতে বড় হামলার আশঙ্কায় জেরুজালেমের সুপার শপগুলোতে ফুরিয়ে যাচ্ছে খাদ্য ও পানি। নিত্যপণ্য মজুত করার দোকানে হুমড়ি খেয়ে পড়েছেন ভীত ইসরায়েলিরা। এমন অবস্থায় সুপার শপে দেখা দিয়েছে পণ্য সংকট। It's more like worrying about what's the end game. It's going to be perpetual on both sides. That was done now, and I'm delighted about it. I'm also delighted to be here. It's wonderful to be here, and Am Yisrael Chai. Military and intelligence have been extremely effective so far, so it's very encouraging, but I think also we're expecting more to come, so it's unpredictable. We'll have to be ready. এদিকে ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর তেহরান জুড়ে উল্লাস করেন ইরানের জনতা। নারী পুরুষ নির্বিশেষে জাতীয় পতাকা হাতে নিয়ে আনন্দ মিছিলে রাস্তায় নেমে আসেন সবাই। উজ্জ্বল হাফিজ, এখন বিশ্ব। লন্ডনে ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠকে চলমান রাজনৈতিক অনিশ্চয়তা কেটেছে বলে দাবি বিএনপির। তবে এনসিপি সংখ্যা নির্বাচনের মতো বিষয়ে সরকারকে জিম্মি করে দাবি আদায়ের নতুন সংকট তৈরি হতে পারে। অন্যদিকে শীর্ষ দুই নেতার বৈঠকে রাজনৈতিক দূরত্ব কমবে বলে আশা একাধিক দলের। বিশ্লেষকরা বলছেন, এর মধ্য দিয়ে বিএনপি সরকারের রাস্তায় ফিরলেও পুরোপুরি কাটেনি সংকট। আরও জানাবেন জাওয়াত মাহমুদ। ঘোষণার আগেই যদি নির্বাচনের তারিখ ঘোষিত হয় তাহলে সংস্কার প্রক্রিয়া ব্যাহত হতে পারে। আমি আজ দেশবাসীর কাছে ঘোষণা করছি যে আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা ও রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের এমন অবস্থানে শঙ্কা জাগে দেশের গণতান্ত্রিক যাত্রা ব্যাহত হওয়ার। প্রশ্ন উঠতে থাকে ছাত্র জনতার রক্ত মারানো অর্জিত বিপ্লব ভেস্তে যাবার। রাজনীতির এমন জটিল সময়ে শুক্রবার দিনভর চোখ ছিল লন্ডনের দ্য ডরচেস্টারে ডক্টর মোহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠকের দিকে। প্রায় 1.5 ঘন্টা রুদ্ধদ্বার বৈঠকের পর দুপক্ষই জানায় বৈঠক ফলপ্রসূর খবর। সরকার ও বিএনপির নির্বাচনী অবস্থানের শিথিলতায় কি বৈঠককে সফল বলা হচ্ছে? এমন প্রশ্নের জবাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহদি আমিন বলেন, দুই নেতার নির্বাচন, সংস্কার, বিচার সহ নানা ইস্যুতে ঘনিষ্ঠ আলোচনা হওয়ার ফলে রাজনৈতিক অনিশ্চয়তা কাটার জন্যই বৈঠককে ফলপ্রসূ বলছেন তারা। এই ধরনের একটা বৈঠকের পরে যে সৌহার্দ্য, যে আন্তরিকতা আমরা দেখেছি, অবশ্যই সে অনিশ্চয়তার কালো মেঘের কথা আপনি বলছেন সেটা কেটে গিয়েছে। আমরা সেই বাংলাদেশ চাই যেখানে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের সংস্কার, বিচার, প্রতিটা বিষয় জুলাই গণ অভ্যুত্থানে যে আকাঙ্ক্ষা ছিল আমরা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হব, আমরা আমাদের রাষ্ট্রযন্ত্রের কাছ থেকে প্রাপ্য মর্যাদা পাবো। বিএনপি লন্ডনের বৈঠককে রাজনৈতিক অনিশ্চয়তা কাটার ক্ষণ বললেও ছাত্রদের নতুন দল এনসিপি একে স্বাগত যেমন জানাচ্ছে, তেমনি দলটির সংখ্যা সরকারকে জিম্মি করে দাবি আদায়ে তৈরি হতে পারে নতুন সংকট। একটা দল দেশকে জিম্মি করে দেশের জাতীয় এজেন্ডাকে জিম্মি করে রাখছে এবং সেখান থেকে তারা তাদের দলীয় একটা দাবিকে আদায় করে নিচ্ছে সরকারের কাছ থেকে। এটাকে যদি বলা হয় যে জাতির কালো মেঘ দূর হয়েছে, সেটাতে আমরা একমত হব না। উল্টো নতুন করে আরও অনেকগুলো শঙ্কা তৈরি হতে পারে। এবি পার্টি কিংবা গণসংহতির মতো দলের নেতারাও বৈঠককে ইতিবাচক হিসেবে দেখছেন। আলোচনায় রাজনৈতিক ভেদ কমার পাশাপাশি লন্ডনের বৈঠক নিয়ে প্রধান উপদেষ্টা অন্যান্য দলগুলোর সাথে আলোচনা করবে বলেও প্রত্যাশা তাদের। আশা করি যে মাননীয় প্রধান উপদেষ্টা আবারও রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনায় বসবেন। আমরা ঐকমত্য কমিশনেও বসবো এবং আমরা এর মধ্য দিয়ে
সুনির্দিষ্টভাবে সামনের গতিমুখটাও আমরা সকলেই উপলব্ধি করতে পারবো। বৈঠকটা খুবই ইতিবাচক এবং আমরা মনে করি যে এই বৈঠকের মাধ্যমে মানুষের মধ্যে একটা নতুন আশাবাদ জাগ্রত হবে এবং যে সমস্ত বিভেদ বিশৃঙ্খলা যেগুলো ছিল এগুলো কিছুটা হলেও কমে আসবে। সরকার কত দ্রুত এটা বৈঠক নিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান মনে করেন, নির্বাচনের তারিখ ঘিরেই তৈরি হয় মূল সংকট। ডেডলক খুলে যাওয়ায় সংকট কেটেছে। তবে রাষ্ট্রবিজ্ঞানী ডক্টর দিলারা চৌধুরী মনে করছেন, রাজনৈতিক দলগুলোর নানামুখী অবস্থানের কারণে সংকট এখনো কাটেনি। এই যে ডেডলকটা, এটা ছোটাটা, এটা এই ডেডলক থেকে আবার একটা সুসম্পর্ক বিল্ড আপ করা, যেটা আগের সম্পর্কে চলে যাওয়া, সেটা জরুরি ছিল। এটার মাধ্যমে কিন্তু অন্যান্য যে সমস্ত জট আছে, দ্বিমত আছে, গণতন্ত্রে তো দ্বিমত থাকবে, আলোচনা করেই তো নিষ্পত্তি করতে হবে, এবং সেখানে অনেক দূর নিষ্পত্তি হয়েছে। ইলেকশনের ডেটটার কথা যে প্রফেসর ইউনূস বলেছেন ওটা কন্ডিশনাল। উনি বলেছেন সংস্কার এবং বিচার কার্য শেষ হলে তারপরে উনি ডেফিনিট ইলেকশন। উনি কিছুটা নমনীয় হয়েছেন, উনি সরে এসেছে, কিন্তু এই দুটাকে ত্বরান্বিত করে তাড়াতাড়ি যদি বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলরা ইলেকশন চায়, তারা প্রফেসর ইউনূসকে সাহায্য করে এই দুটাকে ত্বরান্বিত করে নির্বাচন হলে তখন বাংলাদেশের সংকট কাটবে, তার আগে নয়। রাজনৈতিক দলগুলো মৌলিক সংস্কারে ঐক্যমত্য পোষণ ও বাস্তবায়নে দায়িত্বশীল ভূমিকা পালন করলেই কেবল নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব হবে। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। যুক্তরাজ্যে 4 দিনের সফর শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকাল 10:15টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি দেশে ফেরেন। প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমদ তৈয়ব এ তথ্য জানান। এর আগে লন্ডনের স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা 7:15টায় বিমানের একটি ফ্লাইটে তিনি লন্ডন ছাড়েন। যুক্তরাজ্য সফরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে একান্ত বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। এছাড়াও সফরকালে ব্রিটেনের মর্যাদাপূর্ণ পুরস্কার কিংস তৃতীয় চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফিরছে মানুষ। দীর্ঘ ছুটি শেষে এখন ঢাকায় যারা ঢুকছেন যাত্রাপথে তাদের পড়তে হচ্ছে ভোগান্তিতে। ট্রেনের শিডিউল বিপর্যয় না থাকলেও উত্তরবঙ্গের প্রতিটি ট্রেন দেরি করে স্টেশনে পৌঁছাচ্ছে। ব্যবসায়ীদের অভিযোগ বেশি ভাড়া আদায়ের। রকিবুল রাহাত জানাবেন বিস্তারিত। ঈদের 10 দিনের ছুটি শেষ, জীবিকার তাগিদে রাজধানীতে ফিরছে মানুষ। প্ল্যাটফর্মের এমন ভিড়ই বলে দিচ্ছে প্রতিটি ট্রেনে কি পরিমাণ যাত্রী ফিরছে ঢাকায়। ট্রেনের কামরায় গাদাগাদি করে আসাতে সবার চোখে মুখে দীর্ঘ ভ্রমণের ক্লান্তি। অবস্থা অনেক খারাপ। আমরা কিছু ট্রেনের মধ্যে যে খাওয়া দাওয়া নিছি কিছু খাইতে পারি, এসিতে যে জ্যাম, উঠতেই পারি না। টিকিট কাটে আমরা সিট পাই নাই, সাধারণ সিট, ভিতরে ওঠার মতো কোনো সিস্টেম নেই, এত লোক। আমরা টিকিট নিয়েও আমাদের সিটে ঠিকভাবে বসতে পারতেছিলাম না। পরবর্তীতে সিটে বসার পরেও আমাদের গায়ের উপর উঠে যাচ্ছে মানুষজন। এছাড়াও নির্দিষ্ট সময়ে স্টেশনে ট্রেন না পৌঁছানোর অভিযোগ যাত্রীদের। কারো কারো অপেক্ষা করতে হয়েছে 2 থেকে 3 ঘন্টাও। কালকে অফিস করবে, তার জন্য সবাই ট্রেনে উঠছে, আবার প্রচুর জ্যাম হয়েছে, আর অনেক জায়গায় ব্রেক করছে, কোচিং অনেক হয়েছে, তার জন্য যাত্রীর অনেক ভোগান্তি হয়েছে। ট্রেনে প্রচুর লেট, শর্ট আপনার যে রাইট টাইমে তো ছাড়ে না ট্রেন, আবার ওনারা বলতেছে আপনার আধা ঘন্টা লেট হবে, মাইকে অ্যানাউন্স করে, কিন্তু গাড়ি আসে 2 ঘন্টা 2.5 ঘন্টা পরে। কয়েকটি ট্রেনের দেরি করে ঢাকায় ফেরার কথা স্বীকার করলেন স্টেশন ম্যানেজারও। তার দাবি, প্রতিটি স্টেশনে অতিরিক্ত যাত্রী চাপের কারণেই এমন বিলম্ব। যার যার কর্মস্থলে যোগদানের উদ্দেশ্যে গতকালকে এবং আজকে যাত্রীর চাপ অনেকটাই বেশি ছিল। পথিমধ্যে যাত্রী ওঠানামার কারণে যে নির্ধারিত টাইম আমাদের থাকে তার চেয়ে একটু বেশি সময় লাগার কারণে বেশ কিছু ট্রেন সময়সূচির চেয়ে একটু বিলম্বে চলাচল করছে। এদিকে বাস যোগেও ঢাকায় ফিরছে মানুষ। ভোর থেকে বাস টার্মিনালে যাত্রীদের ভিড় দেখা গেছে বেশ। তবে সড়কপথে ঢাকায় ফেরা যাত্রীদেরও অভিযোগ কম নয়। বাড়তি ভাড়া আদায় ও যানজটের কবলে পড়তে হচ্ছে অনেককে। বাড়তি ভাড়াতে একটু নিচেই, মানে যেখানে 400 টাকার ভাড়া 600 টাকার নিচে। একটু যানজট তো হবে, একটু বাড়তি ভাড়া হবে, স্বাভাবিক। আগামী বছর ঈদযাত্রা আরও নির্বিঘ্ন করতে সরকারকে আগাম প্রস্তুতি গ্রহণ ও তৎপর হবার আহ্বান যাত্রীদের। রকিবুল রাহাত, এখন, ঢাকা।
ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে যানবাহনের অতিরিক্ত চাপ দেখা দিয়েছে। এতে সেতুর টোল প্লাজা থেকে টাঙ্গাইল এলেঙ্গা পর্যন্ত এলাকায় যানজট সৃষ্টি হয়েছে। নিয়ে আমরা বিস্তারিত জানতে চাই। টাঙ্গাইলের এলেঙ্গা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী কাউসার আহমেদ। কাউসার, যানজটে মানুষের কি পরিমাণ ভোগান্তি হচ্ছে সেটি জানাবেন। একই সাথে এই যে যানজট তৈরি হয়েছে এটি নিরসনে কর্তৃপক্ষ কেমন তৎপরতা চালাচ্ছে? আমার পেছনে যে যানবাহনগুলো দেখছেন প্রায় 1.5 ঘন্টা যাবত একই স্থানে দাঁড়িয়ে আছে, সামনের দিকে যেতে পারছে না। আর এদিকে যমুনা সেতুর টোল প্লাজা রাত থেকে এখন পর্যন্ত কয়েক দফায় বন্ধ রাখা হয়েছিল। আর এছাড়াও সিরাজগঞ্জ প্রান্ত থেকে গাড়ি টানতে না পারা, আর এছাড়াও এই আমার পেছনেই ফুট ওভার ব্রিজ না থাকার কারণেই কিন্তু এই যানজটের সৃষ্টি হয়েছে। অপরদিকে এই মহাসড়কের অন্যতম যে কারণ রয়েছে এটা হচ্ছে অতিরিক্ত যানবাহনের চাপ, এবং অপরদিকে এই মহাসড়কে রাতে যে সমস্ত চালকরা গিয়েছেন তারা ঘুমিয়েছিলেন, যে কারণে রাতে থেমে থেমে যানজট শুরু হলো। সকাল থেকে এই যানজট তীব্র থেকে তীব্রতর আকার ধারণ করে। আর এই মহাসড়কে যানজট নিরসনে পুলিশ তৎপর রয়েছে। তারা থেকে গাড়ি টানতে না পারার কারণেই এই যানজট হচ্ছে এবং মানুষের ভোগান্তি পোহাতে হচ্ছেন। আর এই এলেঙ্গা বাস স্ট্যান্ড সহ গুরুত্বপূর্ণ বাস স্ট্যান্ড আমি লক্ষ্য করেছি যে কর্মস্থলে ফেরা মানুষের অনেক চাপ রয়েছেন। তারা বলছেন যে তারা বাস পাচ্ছেন কিন্তু বাসে আসন না পেয়ে তারা কোলা, ট্রাক, পিকআপ সহ অন্যান্য যানবাহনে তারা ঝুঁকি নিয়ে তারা কর্মস্থলে ফিরছেন। এতে করে তাদের কাছ থেকে কয়েক গুণ বেশি ভাড়া আদায় করা হচ্ছে। তারা বলছেন যে তারা বলছেন যে খোলা ট্রাক, পিকআপে যেতে রোদ না থাকলেও ব্যবসা গরমে তাদের প্রচন্ড দুর্ভোগ পোহাতে হচ্ছে। তারা বলছিলেন যে পুরুষদের পাশাপাশি নারী এবং শিশু যারা রয়েছে তাদের ভোগান্তিটা একটু বেশি। আর এদিকে গেল রাত 12টা পর্যন্ত 24 ঘন্টায় যমুনা সেতুতে প্রায় 50,000 যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে 3,40,00,000 টাকার মতো। তো এই ছিল আমার কাছে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে যানজটের সবশেষ তথ্য। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে যানবাহনের অতিরিক্ত চাপ দেখা দিয়েছে। এতে সেতু টোল প্লাজা থেকে টাঙ্গাইল এলেঙ্গা পর্যন্ত যানজট সৃষ্টি হয়েছে, সেই খবর আমরা জানছিলাম। বিআরবি হসপিটালস লিমিটেড, কাঙ্ক্ষিত সেবার ঠিকানা। সরকার যখনই চায় তখনই নির্বাচনে নিরাপত্তা নিশ্চিতে সর্বাত্মক প্রস্তুতি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, অমানবিক পুশিন ঠিক নয়, আর অবৈধভাবে বাংলাদেশে থাকা বিদেশিদের ফেরত পাঠাতে হবে। রাজধানীর উত্তরায় র্যাব 1 সদর দপ্তর পরিদর্শন করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 2-1টি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সবখানি নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড রয়েছে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। লন্ডনে প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের বৈঠকের পর গতি পায় নির্বাচনের আলোচনা। খুব শিগগিরই নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করবে কমিশন, এমনটি জানানো হয়েছে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে। নির্বাচনের অন্যতম শর্ত আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন। 5 আগস্ট পরবর্তী নানা সময়ে মবের ঘটনা ঘটেছে। সবশেষ বৃহস্পতিবার পটুয়াখালীতে গণ অধিকার সভাপতি নুরুল হক নূরের ওপর হামলা হয়েছে। যদিও এগুলো বিচ্ছিন্ন ঘটনা হিসেবে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন, নির্বাচনের নিরাপত্তা নিশ্চিতে সর্বাত্মক প্রস্তুত আছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যে সময় উনি ডিসিশন নেবেন ইলেকশনের ডেট, আমরা সেই সময়ের জন্য সবসময় প্রস্তুত আছি। আমাদের দেশের নাগরিক যদি অন্য দেশে থাকে আমরা তাদের অবশ্যই নিব, বাট সেটা প্রপার চ্যানেলে আসতে হবে। উত্তরার এপিবিএন ও র্যাব 1-এর কার্যালয় পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, পুলিশের কাছে থাকবে না ভারী অস্ত্র। জানান, এপিবিএন ও থানা পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সার্বিক উন্নয়নে সরকার কাজ করছে। মারণাস্ত্র বলতে বড় ধরনের হাতিয়ারগুলি থাকবে না, বাট আপনারা জানেন এপি ব্যাটালিয়নের রুল এবং অন্যান্য নর্মাল পুলিশের রুল কিন্তু এক না, একটা এক রুলে কিন্তু তৈরি হয়েছে। এইবার আপনি দেখেন ঈদে আপনারা কোনো একটা খারাপ রিপোর্ট কিন্তু করতে পারেননি, আল্লাহ দিলে সব কিন্তু ভালোভাবে করছে। এইতে বোঝা যায় যে আইন শৃঙ্খলা অনেক উন্নতি হয়েছে। তবু আছে, এটা তো একটা কোনো লিমিট নাই, এটা যতই উন্নতি হবে আরও উন্নতি হতে থাকবে। অন্তর্বর্তী সরকারের 11 মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়েছে দাবি করে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, 2-1টি ছোটখাটো ঘটনা ছাড়া এবারের ঈদ শান্তিপূর্ণভাবে উদযাপন করেছেন দেশবাসী। মাঝার ইমন, এখন ঢাকা। টানা 6 দিনের তাপদাহের পর রাজধানীতে সামান্য বৃষ্টি দেখে নগরবাসী খুশি হলেও আবহাওয়া অফিস বলছে এতে ভ্যাপসা গরম কমবে না। তবে স্বস্তির খবর হচ্ছে, আষাঢ়ের প্রথম দিন থেকেই সম্ভাবনা আছে বৃষ্টিপাতের। আর সারা দেশে সোমবার থেকে 22 জুন পর্যন্ত ভারী থেকে মাঝারি ও থেমে থেমে বৃষ্টি হবে। তবে এমন বৃষ্টির সংখ্যা জায়গায় এডিস বিস্তারের। সাদাত অফরের প্রতিবেদন।
বৈশাখ জ্যৈষ্ঠের ভ্যাপসা আর তীব্র গরমের শেষ দিন আজ রোববার পহেলা আষাঢ়। ঈদুল আজহার পর রাজধানীতে বৃষ্টির দেখা না মিললেও জ্যৈষ্ঠের শেষ দিনে এক পশলা বৃষ্টি যেন বর্ষাকালের প্রতিশ্রুতি নিয়ে আসে। বৃষ্টি আমার খুবই পছন্দ, তার সাথে ফ্লাওয়ার, একটা সং, একটা ওরকম একটা ভাব। তো আমার যখনই বৃষ্টি হয় তখন মন চায় যে নাচি, গান গাই। উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি লঘুচাপে ও বাতাসের গতি কম থাকায় সারা দেশে গত 6 দিন চলছে তাপপ্রবাহ। গত এক সপ্তাহ যাবত একটু গরমটা অতিরিক্তই বেশি। মানুষের যে অবস্থা হচ্ছে, মানে ডিহাইড্রেশন অবস্থা অনেক বেশি বেড়ে গেছে, অ্যান্ড এটা যদি না কমে দেন হচ্ছে হিট স্ট্রোকের পরিমাণ বাড়তে পারে। আবহাওয়া অফিস বলছে এবারের আষাঢ় নিয়ে আসবে স্বস্তি। সারা দেশে 16 জুন থেকে 22 জুন পর্যন্ত হবে ভারী থেকে মাঝারি ও থেমে থেমে বৃষ্টি। রাজশাহী, রংপুর, খুলনা এইসব বিভাগে এবং সিলেট বিভাগেও মৃদু ধরনের তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। কালকে ডিমলিয়াতে 38.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। 16 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত বাংলাদেশের প্রায় সকল বিভাগেই অনেক জায়গায়, কোনো কোনো ক্ষেত্রে অধিকাংশ জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। হালকা থেকে মাঝারি ধরনের, কখনো ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা আছে। শনিবার দুপুরে আবহাওয়া অধিদপ্তর জানায় রোববার ঢাকায় ঝিরিঝিরি বৃষ্টি, ময়মনসিংহ, রংপুর, সিলেট ও চট্টগ্রাম সহ বেশ কিছু জায়গায় মাঝারি আকারে বৃষ্টি হতে পারে। সারা দেশে গড়ে জুন মাসে 459 মিলিমিটার ও জুলাইয়ে 523 মিলিমিটার বৃষ্টিপাত হয়। আবহাওয়া অফিস বলছে এবার আষাঢ় মাসে হবে স্বাভাবিক বৃষ্টিপাত। তবে স্বস্তি মিললেও থেমে থেমে বৃষ্টি ডেঙ্গু বিস্তারে আতঙ্ক নিয়ে আসছে নগরবাসীর জন্য। শাহাদাত অভ্র, এখন ঢাকা। তীব্র দাবদাহে অতিষ্ঠ উত্তরের জনজীবন। গতকাল নীলফামারী সৈয়দপুরে 37.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। আরও জানাতে সৈয়দপুর থেকে যুক্ত হয়েছেন মোকাররম হোসেন। মোকাররম, রাজধানীতে তো সামান্য বৃষ্টির দেখা মিলেছে, প্রতিবেদনে আমরা সেটি দেখছিলাম। উত্তরের আকাশে মেঘের বিস্তার কেমন সেটি আপনার কাছে জানতে চাই। সকাল থেকে প্রচণ্ড রকমের রোদ ছিল এবং রোদের তীব্রতা এতটাই প্রকট ছিল যে মাটির উপরে দাঁড়ানো যাচ্ছিল না, এবং শহরের যে নতুন নতুন ভবন উঠছে সেই ভবনের যে থাই গ্লাস এবং ভবনের বাইরের অংশে যে এসির নির্গত যে গরম হাওয়া, সেগুলো কিন্তু শহরের জীবনকে একেবারে অতিষ্ঠ করে দিয়েছে। একই সঙ্গে ঈদের ছুটিতে যারা এসেছিলেন তাদের যে একটা স্বস্তির প্রত্যাশা ছিল, সেই স্বস্তির প্রত্যাশা কিন্তু এবার তাদেরকে হতাশ করেছে। তারা প্রচণ্ড রকমের অস্বস্তিতে ভুগে আসলে ঈদের ছুটি শেষ করেছে এবং সেই ছুটি শেষ করে যাবার প্রাক্কালে অনেকে অসুস্থ হয়ে পড়েছেন। গরমের তীব্রতায় রোগবালাইও বেড়েছে। সৈয়দপুর 100 শয্যা বিশিষ্ট হাসপাতাল, সেখানে সকালে গত কয়েকদিন থেকে প্রত্যেক দিন বহির্বিভাগে প্রায় 1000 খানেক রোগী চিকিৎসা সেবা এবং পরামর্শ নিয়েছেন। একই সঙ্গে 100 শয্যার হাসপাতালে শয্যা সংখ্যার চেয়ে দ্বিগুণ রোগী ভর্তি রয়েছে এবং ফুটপাতের যে পানি, সেই পানি দিয়ে তৈরি করা বরফ এবং বরফ পানি দিয়ে তৃষ্ণা মেটানোর যে চেষ্টা, সেই চেষ্টার ফলে কিন্তু অনেক মানুষের অসুস্থতা বাড়ছে, পেটের প্রদাহ বাড়ছে, জ্বর বাড়ছে এবং কাশি, গলা ব্যথা বাড়ছে। চিকিৎসকরা সে ব্যাপারে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন। একই সঙ্গে পরিবেশবিদ যারা রয়েছেন তারা বলছেন যে উত্তরাঞ্চলে ক্রমাগত বনায়ন কমে যাওয়া, সবুজায়নের মাত্রা কমে যাওয়া, তিস্তা নদীর পানির প্রবাহ বন্ধ থাকার ফলে ভূগর্ভস্থ পানির যে ওয়াটার সিস্টেম সেটি নষ্ট হয়ে যাওয়ার ফলে কিন্তু অল্প একটু রোদের তীব্রতার ফলে কিন্তু তাপমাত্রা কম থাকলেও সেই অনুভূতিটা কিন্তু অনেক বেশি বেড়ে যাচ্ছে। যেমন জানিয়ে রেখে রাত্রি গতকালকে রংপুরে 3টা পর্যন্ত তাপমাত্রা ছিল 37.4 ডিগ্রি সেলসিয়াস, যেটি পাশের শহর সৈয়দপুরে ছিল 37.8 ডিগ্রি সেলসিয়াস। তার পাশের শহর নীলফামারীর ডিমলায় ছিল 38 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ রংপুর শহর থেকে যত বেশি উত্তরে যাওয়া হচ্ছে তত বেশি কিন্তু তাপমাত্রার পারদ বাড়ছে। অথচ কিন্তু এই তাপমাত্রাটি হিমালয়ের পার্শ্ববর্তী শহর পঞ্চগড়, নীলফামারী কিংবা ঠাকুরগাঁও হয় সেটা কিন্তু কম থাকবার কথা ছিল। পরিবেশবিদরা বলছেন ঋতুর বৈচিত্র্যের কারণে এই আবহাওয়ার যে ক্রমাগত পরিবর্তন সেটি মানুষকে আরও বেশ কিছুদিন ভোগাবে। রাত্রি এই ছিল এই মুহূর্তে উত্তরের যে আবহাওয়া, সেই আবহাওয়ার সবশেষ খবর। সৈয়দপুর থেকে যুক্ত ছিলেন মোকাররম হোসেন, জানাচ্ছিলেন তীব্র দাবদাহের খবর। ডিএনসিসি ডেডিকেটেড কোভিড হাসপাতালে গড়ে 100 জনের কোভিড পরীক্ষা করা হচ্ছে প্রতিদিন। প্রয়োজন সাপেক্ষে সংখ্যা বাড়ানোর কথা ভাবছে হাসপাতাল কর্তৃপক্ষ। অন্যদিকে হাসপাতালটিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি রোগীদের বেশিরভাগই দেশের বিভিন্ন জেলা থেকে আসছেন। বিস্তারিত জানাবেন দেলাওয়ার দলুন।
দেশে ডেঙ্গু আক্রান্তের পাশাপাশি বাড়ছে কোভিড সংক্রমণ। শনিবার ডিএনসিসির ডেডিকেটেড কোভিড মহাখালী হাসপাতালের বহির্বিভাগে রোগীদের চাপ দেখা যায়। সর্দি কাশি ছাড়াও মৌসুমী রোগের উপসর্গ নিয়ে আসছেন তারা, যদিও হাসপাতাল ঘিরে দেখা যায়নি মাস্ক পরার বাধ্যবাধকতা। জ্বর আর শরীর হাত ব্যথা করতেছে আর কি। জ্বর। হাসপাতালের কোভিড-19 আইসোলেশন ওয়ার্ড ঘুরে দেখা যায় কোভিডে আক্রান্ত হয়ে ভর্তি হওয়াদের অধিকাংশই বিভিন্ন হাসপাতাল থেকে এসেছেন। নমুনা পরীক্ষায় কিটের সংকট নেই বলে জানান হাসপাতালটির পরিচালক। আমাদের যেরকম এডিকুয়েট অক্সিজেন সিলিন্ডার রয়েছে, অক্সিজেন ভিআই প্ল্যান্ট রয়েছে, আমাদের প্রায় প্রত্যেকটা বেডেই অক্সিজেন লাইন রয়েছে, সাথে আমাদের হাই ফ্লো নেজাল ক্যালুরা রয়েছে, আমাদের আরটিপিসিআর ল্যাব রয়েছে এবং র্যাট টেস্টও তো রেগুলারলি হচ্ছে। ডেঙ্গু ওয়ার্ড ঘুরে দেখা যায় ভর্তি হয়েছেন অনেকেই, যারা দেশের বিভিন্ন জেলা শহর থেকে এসেছেন। পর্যাপ্ত স্বাস্থ্যসেবা নিশ্চিতে প্রয়োজনে স্বাস্থ্যকর্মী বাড়ানোর কথাও জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। কোভিডে আমরা দেখেছি যে শিশুদের সাধারণত সিভিয়ার হয় না, কিন্তু এইবার যে হবে না উই ক্যানট টেল ইট, কারণ যেহেতু এই ভেরিয়েন্টটা টোটালি নতুন। আমরা হয়তো আরও কিছুদিন গেলে অবজার্ভ করতে পারবো যে শিশুদের জন্য এটার এফেক্ট কী, তখন হয়তো আমাদের আরও নেসেসারি মেজার নিতে হবে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে শুক্রবার দেশে 2 জন মারা গেছে। সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্য অধিদপ্তর 11টি নির্দেশনা দিয়েছে। দেলোয়ার দোলন, এখন, ঢাকা। দেশে ডেঙ্গুর নতুন হটস্পট হিসেবে চিহ্নিত হয়েছে উপকূলীয় জেলা বরগুনা। আক্রান্তের সংখ্যা দেশের মোট আক্রান্তের প্রায় 25%। এবছর এডিস মশার প্রকোপের কারণ হিসেবে জলবায়ু পরিবর্তন সহ বর্জ্য ব্যবস্থাপনায় অবহেলা আর অনিয়মকে দুষছেন স্থানীয়রা। এদিকে হাসপাতালে চিকিৎসক সংকট ভোগান্তি বাড়াচ্ছে। বরগুনা থেকে আরও জানাচ্ছেন জিয়াদ মাহমুদ। প্রায় 12 লাখ মানুষের জেলা বরগুনায় বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। দেশের মোট আক্রান্তের 25%ই এ জেলার মধ্যে হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে পৌর শহর ও গৌরীচন্না ইউনিয়নকে। শহরের কাঠপট্টি এলাকার প্রতি ঘরেই 2 থেকে 3 জন করে আক্রান্ত রোগী রয়েছেন। এরই মধ্যে মারা গেছেন কয়েকজন। পর্যাপ্ত বৃষ্টি ছিল, এখন শুকনো দিন হয়েছে, এখন আমি পরিষ্কার করবো আর কি। আমাদের এখানে প্রত্যেক ঘরে 3 জন 4 জন ডেঙ্গু রোগী এখন বর্তমানে। আমাকে বাসা মুড়িপট্টি ওদের ড্রেন ট্রেন কিছুই পরিষ্কার করা হয় না। গত মে মাসের শেষ ভাগে নিম্নচাপের কারণে জোয়ারের পানিতে প্লাবিত হয় নিম্নাঞ্চল। এরপর কয়েকদিন চলে ভারী বর্ষণ। বিশেষজ্ঞরা বলছেন বৃষ্টিপাত শেষের পর যে তাপ প্রবাহ শুরু হয় সেটি এডিসের বংশবিস্তারে সহায়ক ভূমিকা পালন করেছে। জলাভূমিগুলো সাইক্লোনের দ্বারা হোক বা অতিবর্ষণের কারণে হোক পানি দ্বারা প্লাবিত হয় এবং প্লাবন চলে যাওয়ার পরে এই জমে থাকা জলবদ্ধ পানি পরবর্তীতে আমাদের জন্য একাধারে ময়লার ভাগার এবং এডিস মশা সহ অন্যান্য মশার প্রজনন ক্ষেত্র হিসেবে কাজ করে। বৃষ্টিপাত, তাপমাত্রা, আর্দ্রতা থাকে, তাহলে নিশ্চিত করে বলা যায় যে সেই অঞ্চলে ওই জীবাণুর সংক্রমণ বা বিস্তার ঘটবে। এডিস মশার ঘনত্ব সেখানে বেশি, সেখানে ডেঙ্গু রোগী আছে এবং সেখানে প্রচুর মানুষও আছে। সে কারণে সেইখানে ডেঙ্গু রোগটি বিস্তৃত হয়েছে এবং সামনের দিনগুলোতে আরও বেশি বিস্তৃত হবে। স্থানীয়রা বলছেন বিশেষজ্ঞরা ডেঙ্গুর প্রাদুর্ভাব সম্পর্কে 6 মাস আগে থেকেই সতর্ক করলেও বর্জ্য ব্যবস্থাপনা ও এডিস মশা দমনে কার্যকর পদক্ষেপ নেয়নি প্রশাসন। 2021 সালে 16 কোটি টাকা ব্যয়ে নির্মিত বরগুনা পৌর শহরের বর্জ্য শোধনাগার চালু হয়নি এখনো। এছাড়া ডাস্টবিনগুলো হয়েছে বেদখল। ওষুধ দেওয়া লাগবে সেখানে না, ওই একখানে আসে একটু এখানে দিয়ে দেয়, অন্তত 20টা বাসা থাকলে এক বাসায় একটু দেয় আর কোথাও ঢোকে না এরা। ময়লা এই জায়গায় ফেলার নিয়ে ও জায়গায় ফেলার নিয়ে ময়লা কোনো পরিষ্কার হয় না। ক্লিনিক্যাল বর্জ্য যেখানে সেখানে ফেলতেছে, খালের মধ্যে ফেলতেছে, কেউ এই ডোবার পাশে ফেলতেছে, রাস্তার পাশে ফেলতেছে, এটা দিয়েই তো রোগ ছড়াচ্ছে। বরগুনা জেলায় কেন ডেঙ্গুর প্রকোপটা মানে 1/4 ডেঙ্গুর সংক্রমণ কেন বরগুনায় বেশি, এ কারণে আমরা আইইডিসিআর সেখান থেকে যে এখানে বিশেষজ্ঞ টিম পাঠানোর জন্য আমরা পত্র প্রেরণ করেছি এবং যোগাযোগ করেছি। ওনারা এই ঈদের ছুটির পরপরই এই বিশেষজ্ঞ দল আসবে এবং এখানে গবেষণা করে দেখবে যে কেন এখানে এই ডেঙ্গুর এই প্রকোপটা এত বেশি হচ্ছে। সিভিল সার্জন জানান ডেঙ্গু মোকাবেলায় হাসপাতালে চিকিৎসক সংকট কাটাতে কাজ করছেন তারা।
রোগীকে জায়গা দিতে পারছি না। আমাদের ক্যাপাসিটির অনেক বেশি রোগী এখানে আমাদের ভর্তি আছে। আমাদের সর্বোচ্চ সক্ষমতা নিয়ে তাদেরকে আমরা চিকিৎসা দিচ্ছি। আইসিইউর সুবিধা এখনও নাই আমাদেরকে, সেটা আমরা লিখেছি। আইসিইউ, সিসিইউ এই সমস্যাটুকু আমাদের এখানে আছে, আমরা তার জন্য লিখেছি, বলেছি, আশা করি সেটাও সমস্যার সমাধান হবে। আমাদের যেহেতু করোনার প্রাদুর্ভাবও হয়ে যাচ্ছে, সেটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। 2019 সাল থেকেই দেশের দক্ষিণাঞ্চলে ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়েছে। হাসপাতালের মেঝেতেও কানায় কানায় পূর্ণ ডেঙ্গু রোগীতে, বেড়েছে মৃত্যুর মিছিল। তাই গ্রাম থেকে শহর সর্বস্তরের মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও বর্জ্য ব্যবস্থাপনায় কঠোর পদক্ষেপ না নিলে বরগুনার ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। পাশাপাশি এই জনপদে এডিস মশার ব্যাপক হারে উপস্থিতি সম্পর্কে আরও গবেষণাপূর্বক ব্যবস্থা নেওয়ার দাবি সংশ্লিষ্টদের। জিয়াদ মাহমুদ, এখন, বরগুনা। স্বল্প খরচে দ্রুত মামলা নিষ্পত্তি ও মানবাধিকার নিশ্চিতে 3 লক্ষ্য নিয়ে কাজ করছে আইন মন্ত্রণালয় বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সকালে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার কার্যালয়ে আলোচনা সভায় কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, লিগ্যাল এইডের মামলা নিষ্পত্তিতে একজনের জায়গায় 3 জন বিচারক নিয়োগ দেওয়া হবে। মামলা স্বল্প খরচে স্বল্প সময় নিষ্পত্তি করছি, সেটার সংখ্যা 35,000। আমরা সেটাকে 1 থেকে 2 লক্ষে নিয়ে যেতে পারবো। 2 লক্ষ মামলা এখানে নিষ্পত্তি করতে পারি, তাহলে প্রত্যেক বছর মামলা দায়ের পরিমাণ সেটা 40% কমে যাবে। জাতীয় আইনগত সহায়তা সংস্থা আছে, এটার আন্ডারে যে আইনগত সহায়তা দেওয়া হয়, প্রত্যেকটা জেলাতে একজন জাজ আইনগত সহযোগিতা দিতেন। তা আমরা সেটাকে 3 জন জাজে পরিণত করছি। 1 জুলাই থেকে কাজ শুরু করব। সবসময় আমি একটু কঠিন লক্ষ্য স্থির করি। লক্ষ্য স্থির করলে 1 জুলাই না হলেও অন্তত 15 জুলাইয়ের দিকে আমরা কাজ শুরু করতে পারবো। এয়ার ইন্ডিয়ার বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 274 জনে। দ্বিতীয় ব্ল্যাক বক্স উদ্ধারে চলছে অভিযান। ঘটনাস্থলে কাজ করছে ফরেনসিক টিম। নিহত সকলের পরিচয় নিশ্চিত না হয় এখনও আরোহীদের জীবিত থাকার অপেক্ষায় দিন পার করছেন স্বজনরা। নাফিয়ারমার মনন জানাচ্ছেন বাকিটা। আহমেদাবাদ সিভিল হসপিটালে তন্ন করে ভাইকে খুঁজছে ইমতিয়াজ। ডিএনএ স্যাম্পল দেওয়ার পরেও মিলেনি ভাইয়ের সন্ধান। এয়ার ইন্ডিয়ার ফ্লাইট 171-এর 242 আরোহীর মধ্যে ছিলেন ইমতিয়াজের ভাই, ভাবি ও তাদের 2 সন্তান। উড়োজাহাজ কর্তৃপক্ষ 241 আরোহীর মৃত্যু নিশ্চিত করলেও এখনও স্বজনদের জীবিত পাবার আশায় দিন পার করছেন ইমতিয়াজ। लास्ट ऑप्शन यही है कि ये जो बोल रहा है इनकी बात मानना पड़ेगा, डीएनए भी चेक करूँगा। फिर भी अंदर एक होप है, पॉसिबिलिटीज़ कोई कुछ भी हो सकती है, कभी भी कोई बचाने वाली अल्लाह की ज़ात है, वो कहीं से भी निकाल के भेज देता है। ভারতের ইতিহাসের অন্যতম ভয়াবহ বিমান দুর্ঘটনার পেরিয়েছে 2 দিন। এখনও দুর্ঘটনাস্থলে কাজ করছে ফরেনসিক টিম। শনিবার কাজে যোগ দিয়েছে এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো। ইতোমধ্যে মেডিকেল হোস্টেলের ছাদে মিলেছে একটি ব্ল্যাক বক্স। আরেকটির সন্ধানে চলছে উদ্ধার কাজ। এদিকে শনিবারই বেসামরিক বিমান মন্ত্রণালয়ের সঙ্গে দিল্লিতে বৈঠকে বসেছে ভারতের বিমানবন্দর কর্তৃপক্ষ। এ সময় বিমান দুর্ঘটনা তদন্ত অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি উদ্ধারকৃত প্রমাণ নিয়ে আলোচনা হয়েছে। ক্ষতিগ্রস্ত বিজে মেডিকেল কলেজ হোস্টেলের শিক্ষক ও শিক্ষার্থীরা ছেড়ে গেছেন হোস্টেল প্রাঙ্গণ। এ সময় আহতদের সঙ্গে ছিলেন তাদের স্বজনেরা। পুরো প্রক্রিয়া নির্বিঘ্নে পরিচালনার জন্য হাই সিকিউরিটির ব্যবস্থা করে রাজ্য সরকার। এদিকে বিমান বিধ্বস্তের ঘটনার পেছনের কারণ হিসেবে উঠে আসছে বেশ কিছু তত্ত্ব। ন্যাশনাল অ্যারোস্পেস ল্যাবরেটরির সাবেক উপমহাপরিচালকের দাবি, জ্বালানি দূষণের কারণে ঘটতে পারে এই দুর্ঘটনা। মার্কিন বিশেষজ্ঞদের ধারণা, উড্ডয়নের আগে ফ্ল্যাপের অবস্থান ঠিক ছিল না। এছাড়াও পাখির আঘাত, 2 ইঞ্জিন বিকল ও ল্যান্ডিং গিয়ারের অবস্থান নিয়েও রয়েছে সংশয়। মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহতদের স্মরণে শুক্রবার গুজরাটের রাজকোটে বন্ধ রাখা হয় সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান। নাফিয়া আরমান মনন, এখন, বিশ্ব। রাত্রি এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশ যে সিঙ্গাপুরের সাথে হেরে গেল এবং তারপরে কিন্তু কোচ অপসারণের একটা দাবি উঠেছিল এবং এই দাবি জানিয়েছিলেন সাখাওয়াত হোসেন শাহিন। তিনি মিট দ্য প্রেসে এই দাবি তুলেছিলেন। তিনি বাফের একজন নির্বাহী সদস্য। তবে তার এই দাবির প্রেক্ষিতে বাফের যিনি সভাপতি, ফেডারেশনের সভাপতি, তার দায়িত্ব এবং একই সাথে তার যে বক্তব্য সেটি স্পষ্ট জানিয়েছেন। এদিকে ক্রীড়া ক্ষেত্রের উন্নয়নে কর কমানোর পাশাপাশি বাজেট বাড়ানোর দাবি জানিয়েছেন ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিত আউয়াল। এ নিয়ে একটি প্রতিবেদন রয়েছে ওয়াসিল হক পান্থর। চলুন দেখে আসি। বিগত বছরগুলোতে যেখানে বাফুফে কার্যনির্বাহী পরিষদের ছিল গণমাধ্যমে লুকোচুরি, ঠিক উল্টো পথে হাঁটলেন নতুন সভাপতি তাবিত আউয়াল।
সাম্প্রতিক কার্যক্রম, পরিকল্পনা ও ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে আলোচনা করেছে ফুটবল ফেডারেশন। স্বাভাবিকভাবেই হয়েছে সদ্য শেষ হওয়া বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের ফলাফল নিয়েও আলোচনা। অনুষ্ঠানে জাতীয় দলের কোচের দায়িত্ব থেকে হেভিয়ার ক্যাব্রেরার অপসারণের দাবি উঠেছে বাফুফে নির্বাহী কমিটি থেকেই। দাবির প্রেক্ষিতে উত্তর দেন তাবিথ আওয়ালও। আমি 18 কোটি বাংলাদেশের মানুষকে মুক্ত করার জন্য কাবরারার পদত্যাগ চাচ্ছি। সেটা একটা প্রক্রিয়া আছে যেটা আমাদের ন্যাশনাল টিমস কমিটি রিভিউ করবে। রিভিউর সাথে একটা অ্যাসেসমেন্ট হবে, তারপরে আমাদের নেক্সট সিদ্ধান্ত আমরা আসবে। এন্ড সেই রিভিউ অ্যাসেসমেন্টের সাথে কোচিং স্টাফ, কোচ, প্লেয়ার্স, প্লেইং স্টাফ, ম্যানেজমেন্ট সবাই জড়িত। দেশের সাম্প্রতিক ফুটবল ইতিহাসে সিঙ্গাপুর ম্যাচ ছিল সবচেয়ে বড় আয়োজন। সেখানে অনলাইন টিকিটিং নিয়ে দর্শকদের ক্ষোভ ছিল। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়েছেন সভাপতি। যে আমাদেরকে কিন্তু এনএসসি থেকেও কিছু রুলস মেনে চলতে হয়, কারণ আপনারা যখন লেখালেখি করেন বা এগুলো তুলে ধরেন আমাদেরও সুবিধা হয় কর্তৃপক্ষ থেকে বোঝানোর জন্য যে না, এটা আমাদের কথা না, এটা অ্যাকচুয়ালি যারা ছিল জনগণের কথা। সম্প্রতি ঘোষণা হয়েছে জাতীয় বাজেট। ভবিষ্যতে কর কমানো সহ ক্রীড়াক্ষেত্রে বরাদ্দ বাড়ানোর দাবি জানিয়েছেন বাফুফে বস। আগামী বাজেট অধিবেশন পাশ করার সময় যেন স্পোর্টস ইকুইপমেন্টের উপরে এই 36% ট্যাক্স মুকুব করা হয়। স্বচ্ছতা ও জবাবদিহিতার জায়গা বজায় রাখতে আগামীতেও এমন আয়োজন করার আশা তাবিথ আওয়ালের। ওয়াসিউল হক পান্থ, এখন, ঢাকা। শেষ করছি এখন দুপুর। তবে যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। ইরানের দফায় দফায় মিসাইল হামলায় বড় ক্ষয়ক্ষতি ইসরায়েলের। আতঙ্কে খাবার ও পানি মজুদের হিড়িক, বাসিন্দারা আশ্রয় খুঁজছে বাংকারে। আনন্দ মিছিল তেহরানবাসীর। ডক্টর ইউনূস তারেক রহমান বৈঠকে অনিশ্চয়তা কেটেছে, দাবি বিএনপির। জিম্মি করে দাবি আদায়ে নতুন সংকটের শঙ্কা এনসিপির। নির্বাচনে নিরাপত্তায় সর্বাত্মক প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনী, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। অমানবিক পুশিন ঠিক নয়, অবৈধ বিদেশিদের ফেরত পাঠাবে বাংলাদেশ। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজটে দুর্ভোগ চরমে। ঢাকায় ফিরতেও ট্রেনের ছাদে যাত্রীরা, ভোলায় লঞ্চ সংকটে ঘাটে দীর্ঘ অপেক্ষা। এবং জ্যৈষ্ঠের শেষ দিনের বৃষ্টিতে মিলল বর্ষার প্রতিশ্রুতি। ভ্যাপসা গরম না কমলেও এডিস বিস্তারের শঙ্কা। জোয়ার বৃষ্টির পানিতে ডেঙ্গুর হটস্পট বরগুনা। এই ছিল এখন দুপুরের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়াও ফেসবুকে দেখুন facebook.com/tvtotekhon আর ইউটিউবে দেখুন youtube.com/c/ekhon tv।